ইফরা অবাক হয়ে দেখল আরাধ্যর ব্যাকুলতা। সামান্য ভালো লাগছে না বলাতে এত অস্থিরতা কেন? কথা বলছো না কেন? ভেতরে আসুন। ইফরা সরে দাঁড়ালো। আরাধ্য গেঞ্জি খুলতে খুলতে খাটের কাছে গিয়ে বসলো। বেড টেবিলের উপর হতে পানির গ্লাস হাতে নিয়ে পুরো পানি খেলো। ইফরা ফ্যান চালিয়ে পাশে এসে বসলো। শুনছেন? শুনছি। আরাধ্য তাকালো মেয়েটার দিকে। লাজুক হয়ে হাতের আঙ্গুলে হাতের তালু ঘষছে। আরাধ্য ইফরার কোলে মাথা রাখলো। চুলগুলো টেনে দাও তো। ইফরা বাধ্য মেয়ের মতো চুলে হাত বুলাতে লাগলো। খেয়েছেন সকালে? সময় হয়নি। তুমি খেয়েছো? ইফরা নিশ্চুপ থাকলো কিছুক্ষণ। আরাধ্য কপালে ভাঁজ ফেলে বলল, খেয়েছো? খাওনি? আহ, আরাধ্য উঠে বসলো। ইফরা ঝুঁকে থাকা মাথাটা কিছুটা উঁচু করে বলল, কি হয়েছে? মানহা বাবু আপনাকে ভালোবাসে, তাই না? কবে জানলে? ইফরা উঠে গেল। এগিয়ে গিয়ে আয়নার কাছে দাঁড়িয়ে আরাধ্যর প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, অনেক আগে, তবে নিশ্চিত ছিলাম না। আজ হয়েছো? আমি উত্তর চেয়েছি। আরাধ্য নিঃশ্বাস ছাড়ল। আলমারি খুলে একটা কালো রঙের শার্ট গায়ে জড়িয়ে নিয়ে ইফরার কাছে এসে দাঁড়ালো। ইফরা বলল, বলছেন না যে তাকে গিয়ে শোধালেই পারো। আপনার কাছে জানতে ইচ্ছুক আমি। আরাধ্য চিরুনি হাতে তুলে নিয়ে বলল, আমি তোমার। আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন তোমার। তুমি ব্যতীত বাকি সব মূল্যহীন। ইফরা ফের শুধালো। আমি কি প্রয়োজনীয় আপনার কাছে? হুম। তবে আরাধ্য চিরুনি রাখলো। আবারও এগিয়ে এলো আলমারির কাছে। লাল পাইরের কালো এক শাড়ি বের করে আনলো। ইফরা শাড়ির দিকে তাকিয়ে পরক্ষণে আরাধ্যকে দেখালো। উত্তর দিন। আরাধ্য ঝুঁকে পড়ল। ইফরা পিছিয়ে যাওয়ার আগেই কোমর চেপে ধরল। কি জানতে চাইছো? মানহা বাবুর জন্য মায়া নেই আপনার? নেই। আর ইফরা সরতে চায়। আরাধ্য আরো কিছুটা চেপে ধরে। একটানে শাড়ি কুচি খুলতে লজ্জায় মিয়ে যায় মেয়েটা। দু চোখ খিচে বন্ধ করে পড়ল। কি করছেন? উত্তর করে প্রশ্ন করো। আরাধ্য ধীরস্থে নামিয়ে দিল ইফরার বুকের আঁচল। ইফরা কতগুলো সব কণ্ঠনালীতে আটকে গিয়েছে। আরাধ্য বেশ যত্নে শাড়ি কুচি করে ইফরার নাভির নিচে গুঁজে দেয়। আঁচল পেঁচিয়ে ধীরে ধীরে সামনে এনে বুকের উপর ছেড়ে দেয়। শাড়ি পরানো হতেই আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পেল আরাধ্য। ইফরা তাকালো, ঘন পাপড়ির চোখ মেলে তাকালো আয়নায়। আরাধ্য একটা চিরুনি তুলে নিল। ইফরা লম্বা গোছে চুলে চিরুনি করে হাত খোপার চেষ্টা করলো কয়েকবার, হলো না। ব্যর্থ চোখে ইফরার দিকে তাকাতে সে নিজেই হাত খোপা করে নিল। আরাধ্য মেয়েটাকে পা হতে মাথা অব্দি দেখলো, কিছু বলল না। ইফরা বলল, ভালো লাগছে না আমায়? বলেছি বুঝি। ইফরা চুপ করে গেল। আরাধ্য মেয়েটার হাত পা মাথা অবধি দেখে নিয়ে কপালে কারো এক চুম্বক খেলো। ইফরা অবাক হলো বটে। খানিক সময় নিশ্চুপ থেকে আরাধ্য সরে গিয়ে বলল, আমি উন্মাদ প্রেমিক নই, তবে তোমার নিকট এলে আমি তৃষ্ণার্ত। আমি মাদকে আসক্ত মাতাল নই, তবু তোমার প্রেমের নেশে আমি আসক্ত। তুমি মেয়ে নিঃসন্দেহে জাদু করি, আর তোমার জাদুতেই বশ হয়েছি আমি। আরাধ্য থামলো। ইফরার মনে হলো লোকটা কবি হলে মন্দ হতো না। মাঝে মাঝে দু চারটা কথা শুনতো সে। ইফরার আজকাল মনে হয় লোকটা খারাপ না। আরাধ্য বলল, যাই তবে। ইফরা ভাবনায় আরাধ্যর কথা তার শ্রবণ হলো না। আরাধ্য কিছুটা ঝুঁকে ইফরার মুখে ফু দিল। আমায় ভাবছো? ইফরা নির্বিকার মুখে তাকালো। আরাধ্য বলল, যেতে হবে, চলো। অপেক্ষা করলো না। ইফরার হাত টেনে বেরিয়ে গেল। অন্দরমহল দরজা হতেই আরাধ্য কালো রঙের বাইকটা নজর এলো। আরাধ্য গিয়ে বসলো। ইফরা বলল, বুবুকে ডাকবো? আরাধ্য চাবি ঘুরালো। প্রয়োজন নেই, তুমি এসো। ইফরা এবার সিঁড়ির দিকে তাকালো। আরাধ্য উল্টো ঘুরে তাকে দেখে নিয়ে বলল, আমার শালিকে এসছে নিশ্চয়ই। আমার প্রহর গুনছে। তুমি আসবে নাকি একা চলে যাবো? ইফরা মৃদু রাগান্বিত হয়ে বলল। যেতে পারেন, আমি যাচ্ছি না। উল্টো ঘুরে চলে যেতে নিবে তখনই আরাধ্য ডাকলো, এরা হিংসা করছো? কেন? তবে এসো। কুটুরির বন্দীদের অত্যাচার ধাপে ধাপে বাড়ানোর আদেশ আছে। প্রতিদিন নানা রকমের অত্যাচার করা হয় তাদের। বিনা খাদ্য পানিতে শরীর অর্ধেক মৃতপ্রায় লোকের উপর পাশবিক নির্যাতন, সব যেন নিত্যই হৃদয়ের কাজ। নিয়মমাফিক কারেন্টের শক দেওয়া হচ্ছে। ইরফাদের মায়া লাগে, তবে এসব জানোয়ারের উপর মায়া করাও পাপের শামিল। মালিকের হুকুম আছে, মায়া থাকলেও এ রাস্তা হতে সরে যেতে। এইখান কাজে তার সংসার চলে। ঘরে বৃদ্ধ মা, অবিবাহিত বোন, সব মিলিয়ে গোলমেলে জীবন তার।
পরদিন তিনজনকে কারেন্টের শক দিয়ে 4 নম্বর জনে কাজে আসতে থেমে যায় ইরফাত। লোকটা বয়স্ক, আসার কালে যেমন চেহারা ছিল তেমনটি নেই। তার অপরাধ কি জানে না ইরফাত। যে রাতে লোকটাকে আনা হয়েছিল সে রাতেই ভয় প্রায় যান যায় যায় অবস্থা তার। প্রেশারের রোগী শুনেছে। দক্ষিণ পাড়ার খন্দকারের একদম কাছে লোক, ব্যবসায়ী, কাজের সকল হিসাবকারী ছিলেন। লোকটাকে ধরে আনার কারণ কি? তবে পারিবারিক শত্রুতা লোকটা চেয়ারে নেতিয়ে আছে। ইরফাত হাতের তারটা মাটিতে রেখে লোকটা কাছে আসে। শ্বাস নেই, হার্টবিট চলছে না, নারীর রক্ত চলাচল বন্ধ। এক একে সব পরীক্ষা করে বুঝলো লোকটা পরলোক গমনকারী। ইরফাত সরে এলো, কারেন্টের সুইচ বন্ধ করে তারগুলো গুছিয়ে রাখলো। শক্ত বাকি লোকগুলো হুঁশে নেই। এত যন্ত্রণায় মরলেই ভালো, নয়তো পরবর্তী ভয়ঙ্কর আরও কিছু তাদের অপেক্ষায়। ইরফাত ফোন বের করলো, নাম্বার তুলে কাউকে একটা কল করলো। পরপর 2বার কল রিসিভ হলো। কুটুরি হতে বেরিয়ে মাংস প্যাকেজিং রুমে এলো। কাজ প্রায় শেষের দিকে। ইরফাত এগিয়ে এসে প্যাকেজিং চেক করলো। মাংসের ভিতর বেশ অভিনব কায়দায় হেরোইন পাচার হয় দেখে বুঝবার উপায় নেই। কোনো প্রকার প্রতিটি বক্স চেকিং শেষে মশলা প্যাকেজিং চেক করলো। প্যাকেট মশলা হলো, এ তো হিরোইন রাখা। প্রতিটি কাজ চেকিং করলো। আজ প্রায় 26টা মাংসের বক্স সাথে 524টা মশলা প্যাকেজিং রাজধানীতে যাবে। ইরফাত হিসাব টুকলো। অতপর ঘর ছেড়ে বেরিয়ে এলো। কালকুঠুরি মেন দরজায় তালা দিয়ে বাগান পথে হাঁটা ধরলো। আপাতত খেলা দেখতে যাবে সে। বিকাল নাগাদ এক দলের খেলা শেষ। খন্দকারের লোক বিজয়ী হয়েছে। দ্বিতীয় দফায় আবারও নামানো হয়েছে। রাজা গাছতলায় দাঁড়িয়ে মনোযোগ দিয়ে খেলা দেখছে। রেজা নেমেছে পুকুরে। অপর দলের লোকটা রাইসা চিনে না। বেশ আগ্রহ নিয়ে পরবর্তী খেলা দেখতে বসা সে। মাইকে ঘোষণা হলো অতিক্রম হয়েছে 12 মিনিট, অথচ ডুবন্ত হাঁসের হদিস নেই। রেজাও ডুব দিয়েছে অনেকক্ষণ হবে, হয়তো মিনিট 5 মতো। একবার একটু মাথার দেখা মিলেছে। অপরদিকে খন্দকার বাড়ির প্রতিযোগী যেন বেহুশ। আসলে সে খুঁজে চলেছে হাঁস আর রেজাকে, অথচ দুজনের হাওয়া। কাঁঠাল গাছের নিচে বাইক এসে থামলো। রাইসা সেখানে বসে বসে খেলা দেখছে। পাশে জুথি রয়েছে। বাইক এসে থামতে ইফরা নেমে দাঁড়ালো। আর তো স্টার্ট বন্ধ করে ডাকলো, এ মাইগে। রাইসা শুনলো কি না কে জানে, তবে জ্যোতি ঠিক শুনলো। ঘুরে তাকাতে নজর পড়ল ইফরা আর আরাধ্যর উপর। বসা থেকে উঠতে নিয়ে ভেজা মাটি স্লিপ কেটে পানিতে পড়তে চমকে উঠল রাইসা। খিলখিল করে হেসে উঠল ইফরা। হাসির শব্দ শ্রবণ হতেই ঘুরে তাকালো রাইসা। ইফরা হাসছে। তার আপা এসেছে। জ্যোতিকে ছেড়ে রাইসা উঠে ছুটে এলো ইফরার কাছে। ইফরা বোনকে জড়িয়ে নিতে চাইলে বাদ সাধে আরাধ্য। নো ঝাপটা ঝাপটি। ইফরাও বুঝলো না। কিছু সময় তাকিয়ে থেকে বলল, সমস্যা কি? নেই সমস্যা। ইফরা কিছু বলল না। হাত বাড়িয়ে রাইসাকে জড়িয়ে নিয়ে কপালে চুমু খেলো। জ্যোতি পানি থেকে কোনো মতে গাছের শেকড় টেনে ডাঙ্গায় উঠে বসলো। বড় বড় কয়েকটা নিঃশ্বাস টেনে দম নিল। দুবোন তখনও আদুরে। আরাধ্য কিছুটা ঝুঁকে পড়ল। বোন বলে এত ভালোবাসা, কই আমি তো কখনো চুমু খাও না। ইফরা রাগান্বিত চোখে তাকাতেই আরাধ্য কাচমচি হলো। রাইসা মুচকি হাসলো। কিছুটা সরে গিয়ে বলল, আপনার হিংসা হয় ছোট নবাব? আরাধ্য ধমকে উঠল। ভাগ ছেড়ে কত জায়গা লবণ দিবার আসছে। হিংসা কাভি নেই। সত্যি বলছেন? তোর কি লাগে শালি, আমি মিথ্যা বলি? রাইসার কেন জানি ভীষণ হাসি পেল, সাথে মজাও লাগলো। আর্ধকে জ্বালাতে জুথি এসে দাঁড়ালো। ভিজে একাকার সে, কাপড় হতে পানি ঝরছে। ইফরা তাকে দেখে বলল, পানি কি ভীষণ মজা? জুথি ঠোঁট উল্টালো। মস্করা করছিস? কর কর, তোর কাছে আসতে নিয়ে পানি আমারে তার বুকে জায়গা দিল, তবুও তুই জায়গা দিলি না, ধিক্কা। ইফরা অবাক হলো। এমা, পানির বুকে থেকেও স্বাদ মেটেনি, আবার আমার বুকেও আসতে চাইছিস? আয় তবে। ইফরা এগিয়ে আসবে তখনই বাদ সাধলো রাইসা। প্রয়োজন নেই, পরে হবে কোন। আবার তো শীত লাগছে, আমি আসছি বলে এক ছুটে বাড়ির দিকে গেল জুথি। পুকুর পাড়েই হই হই শুরু হয়েছে। রেজা হাঁস নিয়ে ডাঙ্গায় উঠেছে। আর দু একটা চেয়ার এনে রাখলো ইফরার পাশে। ইশারায় বসতে বলল তাকে। নিচে দাঁড়িয়ে রইল। রাইসার ভালো লাগলো। এ দৃশ্যে যেন দু চোখে তৃপ্তি মিলল তার। ছুটিকে মঞ্চে পাশ হতে আরও একটা চেয়ার এনে দিল আরাধ্যকে। আরাধ্য হাসলো। বাপরে খাতির। রাইসা ভাসীন, তার কি বলা উচিত জানা নেই, তবু কণ্ঠ খাদে নামিয়ে বলল, আপনার খাতির করলেই না আমার আবার যত্ন লইবেন, তাই কিসুমিসু খাতির আপনার প্রাপ্য। রেজা এসে দাঁড়ালো। লুঙ্গি হাঁটুর উপরে কিট মারা, হাতের হাঁসটা আরাধ্যটিকে দেখিয়ে বলল,
এবারের জিত নিশ্চিত ছোট নবাব, আমি সমান করে দিছি। আরাধ্য চুলে হাত বুলিয়ে কিছুটা ভাব নিয়ে বসলো। মুখে কিছু একটা বলবে, তখনই ইরফাত এসে দাঁড়ালো, কপালে হাত রেখে সালাম ঠুকলো। আসসালামু আলাইকুম ছোট নবাব। মাইকে ঘোষণা হলো, আবারও এক হাস ছাড়া হলো। তৃতীয় দল নামানো হবে। এবারে আরাধ্য দল হতে বহিরাগত এক ছেলেকে নামানোর কথা। তবে অপরদিকে ঘোষণা হলো খন্দকারের ছোট ছেলে নামবে। রেজা বকে উঠল। এই মাথারির হাঁস ধরার শখ হলো কেন? ইফরা চিনে না লোকটাকে, তবে নাম জানে। সকলে মুখে ভঙ্গিতে সে বেশ খুশি হলো। আরাধ্য তখনও চিন্তাবিহীন বসা। ইরফাত পানির দিকে তাকিয়ে বলল। আমি নামই ছোট নবাব। আরাধ্য কথা বলল না। ইরফাত প্রস্তুতি নিল, ট্রাউজার ভাঁজ দিয়ে পানির দিকে যাবে। তখনই ডাকলো ইরফা। থামুন। আরাধ্য চোখ মেলালো। ইরফা তার দিকে ঘুরে পড়ল। উনি না, আপনি যাবেন। রেজা আর রাইসা চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকালো। আরাধ্য আর হাঁস দুটো যেন মুদ্রার আকাশ আর জমিন। কখনো ধরেনি আরাধ্য হাঁস, ধরতে জানে না কিনা তাও জানা নেই কারোর। রেজা বলল। মাফ করবেন বৌরানী, ছোট নবাব কখনো এই খেলা খেলেনি। খেলিনি, আজ খেলবে। এলাকার ছোট নবাব হয়ে সামান্য হাঁস ধরা এত ভয়ঙ্কর কোনো কাজ নয়। কিন্তু আরাধ্য হাত উছিয়ে থামিয়ে দিল রেজাকে। তারপর ইফরার চোখের দিকে তাকিয়ে বলল। দহন রূপা, আপনি চাইছেন আমি খেলায় নামি? চাইছি। আরাধ্য চেয়ারে পিঠ ঠেকালো, অলস কণ্ঠে বলল। তাহলে তো অবশ্যই খেলবো। আর ধরে নিন আমরা জিতেছি। যতই হোক আমার ঘরনের চা বলে কথা। বলছেন? পাক্কা। তবে ইফরা ভুরু কুচকাল, কেমন একটা দৃষ্টিতে যেন তাকালো আরাধ্য দিকে। আরাধ্য বলল। জিতলে কি দেবেন? কি চাই আপনার? আরাধ্য বদমাইশের মতো হাসলো। যা চাইবো দেবে তো? সাধ্যের ঘরে রোপিত হলে কিছু নিশ্চয়ই দেব। আরাধ্য উঠে দাঁড়ালো, সিগারেটের প্যাকেট সহ প্রয়োজনীয় সকল জিনিস বের করে ইফরার হাতে দিল। দেরি করলো না, বাসি ফুটিতেই ইশারা করে এক ঝাঁপে পুকুরে নামলো। অপর পাশে উড়ান নেমেছে। সকলে অপেক্ষা করতে লাগলো। হাঁস আরাধ্য উড়ান, কারোর হদিস নেই। ইফরা আগ্রহ নিয়ে বসে রইল। পানির তলে কি হচ্ছে বোঝা যায় না। একটু একটু করে কেটে গেল অনেকক্ষণ। হাঁস ভেসে উঠেছে, তবে বাকি দুজনে খবর নেই। সকলের কৌতূহল বাড়ছে। চেয়ারম্যান নিজেও অধীর আগ্রহের সহিত সময় দেখছে। আরও কিছু সময় গেল। এর মাঝে একবার উড়ানের মাথা দেখা গিয়েছিল। আপাতত সেও নিখোঁজ। হাঁস আবারও ডুবছে। পানির উপরে ভেসে থাকা হাঁস মাথা ডুবাতেই দুটি হাত এসে চেপে ধরে হাঁসের গলা। আরাধ্য পানির তলে তাকালো, মুখ দিয়ে নিঃশ্বাস ছেড়ে বাঁকা হাসলো। ধরা হাঁস ছেড়েছে দুজনেই। আবারও ডুবন্ত হাঁস ভেসে উঠল। এবার একজনের পানির উপরে মাথা তুলল, দুইজন। আরাধ্য নিজের ব্যালেন্স ঠিক রেখে সালাম ঠুকলো। সালাম উকিল সাহেব। উড়ান বেজায় বিরক্ত হলো। আরাধ্য ঠাট্টা মস্করায় গানা ভাসি চিপিয়ে চিপিয়ে পড়ল। শালার বিনা বাধা যদি সখানে খুন করা হিসাব ধরা না হতো, আমি নিশ্চিত প্রথম খুনটা তোরই করতাম। আরাধ্য হেসে উঠল। তার ভীষণ মজা লাগলো। এতে উড়ানের রাগ আরও বৃদ্ধি পাচ্ছে। উড়ান রাগান্বিত মুখ দেখে আরাধ্য বলল। শুনুন সাহেব, চেলাঘাট পড়িয়ে কয়লা হয়, আর সেই কয়লার আগুন হয় দীর্ঘস্থায়ী। আমি হলাম কয়লা, আমার মরণ নেই। আপনি ব্যর্থ হবেন উকিল সাহেব। বিশ্বাস ভালো, আত্মবিশ্বাসী হওয়া ভালো না। আরাধ্য হাসি ধীরে ধীরে প্রসারিত হয়। সেই হাসি উড়ানের আরও কিছুটা কাছে এসে বলে। এত বড় একখান ছাকা দিলাম, শখের নারী ছিনে নিয়ে আমার ঘরের বউ করলাম, তারপরে আপনার কি যুক্তি মারি? সালাম সাহেব সালাম। উড়ানের চোখ লাল হয়ে ওঠে। অগ্নি চোখে আরাধ্যের দিকে তাকালো। আরাধ্য চোখ টিপে আঙ্গুল দিয়ে গাছতলায় ইশারা দিতে উড়ানের চোখ আটকালো ইফরার দিকে। আরাধ্য বলল। আপনার হৃদয় হারানেই আমার ঘরের বউ সাহেব। দেখুন দেখুন, প্রাণ ভরে দেখুন, ওই নারী আমার ঘরওয়ালি। আরাধ্য ধীরে সুস্থে সরে গিয়ে ডুবল। উড়ান তখনও তাকিয়ে আছে ইফরার দিকে। মিনিট দুয়েকের মাঝে হাঁস নিয়ে ডাঙ্গায় উঠে বসলো আরাধ্য। সন্ধ্যার দিকে লম্বা এক ঘুম দিয়েছিল আরাধ্য। পানিতে ডুবে সর্দি লেগেছে হয়তো। ঘুম থেকে উঠে একের পর এক হাসি দিয়ে চলেছে সে। ইফরা এশার নামাজে বসেছে। আরাধ্য আনমনে ডাকলো। এরা? ইফরা সালাম ফিরিয়ে জবাব দিল। আসছি। আরাধ্য খাটের পাশিতে বালিশ রেখে তাতে আদশা হয়ে শুয়ে মোবাইল দেখল। দুপুরে মেসেজে কল সব জমা পড়েছে। আরাধ্য এক এক করে সব দেখছিল। ইফরা জায়নামাজ রেখে আঙ্গুলে কিছু একটা গুনতে গুনতে এসে দাঁড়ালো। কয়েকবার বিড় করে কিছু বলে আরাধ্যর শরীরে 3বার ফু দিয়ে বলল। আপনার প্রয়োজন কিছু?
চা খাবেন আনবো? আরাধ্য তাকিয়েছিল, কিছুক্ষণ পর বলল, বস করছো তাই না? মালিকের কর্ম ফুপিয়ে পাগল করছো? তাই তো শালা ভাবি আমি কেন তো বউ পাগলা। ধুর ধুর। ইপ্রা হেসে ফেলল। আরাধ্য মুখটা ছোট্ট করে বলল, হাসছো তুমি? হাসছো তাই না? ইপ্রা ভেজা চুলের খোপা খুলে দিল, তারপর বুঝদার মেয়ের মতো বলল, বউ পাগল হওয়া পাপ নয় নিশ্চয়ই, এটা হালাল। আমি যদি দোয়া দুরুদ পড়ে আপনার বশে আনি আপনাকে, আপনার তো খুশি হওয়ার কথা। তার মানে তুমি সত্যিই বস করছো আমায়? বললাম বুঝি। আর তো উত্তর করল না। ভেজা চুলে স্নিগ্ধ নারীকে অপলক দেখল। বাগানে চুলও খোঁড়া হয়েছে। বিজয়ী হাঁসের সাথে আরও 12খান হাঁস আনা হয়েছে। সাথে আরও কয়েক রকমের জিনিস, হাঁসভুনা আর খিচুড়ি পাকানো হবে। আর তো বেলকুনির দিকে তাকে কালো ধোয়া দেখল। রাতে গোসল করেছো কোন ছাদে? ইচ্ছে করলো তাই গোসল দিয়ে নামাজ আদায় করলাম। আর তো বসা থেকে এগিয়ে আসলো। ইফরা ঝুলতে থাকা শাড়ির আঁচলে চুলগুলো মুছে দিতে দিতে বলল, বলেছিলাম অযত্ন আমার দ্বারা চলবে না। আমি সাজানো গোছানো জিনিসে আকৃষ্ট। আমি অগোছালো নই। তাই জি। আর্ধ চুল টেনে ধরল। ইফরা ব্যথায় ওহ করতেই আর্ধ ঘাড় কাত করে বলল, তবে এত রাতে চলে পানি কেন? এটা অযত্ন নয়। চুলমশা শেষ হলো। আর্ধ আবারও নিজের স্থানে গিয়ে বসে বলল, তোমার ডাক্তার দেখাবো। কাল তৈরি থেকো তো, আমি নিশ্চিত তুমি অসুস্থ। ইফরা চমকালো। কেন? আমার মন বলছে তুমি অসুস্থ। না আজকাল মুখে মুখে তর্ক করছো না, ভালো ভালো কথা বলছো। আমার ভয় হচ্ছে তোমার এই ভূতে ধরেনি তো? ভূতে ধরলে ডাক্তার দেখাতে হয় নাকি? হয় না তাই না? ইফরা মাথা নাড়ল। আহা, আর্ধ চিন্তিত হয়ে বলল, তাহলে ওই যে ওইটারে জানি কি বলে, আরে যারে দিয়ে ভূত দাঁড়ায়। খারাও মনে করি সাপের বিষ ঝাড়ে ওঝা আর বিন বাজায় সাপুড়ে। চিকিৎসা তো করে ডাক্তার, আর শালা তাহলে ভূত দাঁড়ায় কে রে? ইফরা ভীষণ রকমের হাসি পেল। পেট চেপে হাসি আটকাতে চেয়েও না পেরে হাসতে হাসতে বেলকুনিতে গেল। আর্ধ জেনে আজ অবুঝ সেজেছে। মেয়েটা সচরাচর হাসে না। আজ তাকে হাসানোর সুযোগ হারাতে চাইল না। আর্ধ পিছু নিয়ে এসে দাঁড়ালো ইফরার খুব কাছে। এরা শুনছো? হুম। ভালোবাসে। ইফরার প্রশান্তি হলো। কেন হলো জানে না। আর্ধ আবার ডাকলো। এরা ভালোবাসো না তাই না? ইফরা নিশ্চুপ থাকলো। আর্ধ উদাস মনে পকেট হতে সিগারেট বের করে জ্বালিয়ে ধোয়া শূন্যে ছুঁল। ইফরা বাহিরের আগুনের দিকে তাকিয়ে বলল, ভালোবাসার কোনো সংজ্ঞা নেই তাই না? আর্ধ মুচকি হাসলো। ভালোবাসা নিছক মায়া খেলা। ওসব ক্যালকুলেশন করে অন্তত ভালোবাসা হয় না। এটা মূলত অনুভূতি। তাহলে যার অনুভূতি নেই? আর্ধ বুঝি বিভ্রান্ত হলো। আকাশপানে নিশ্চুপে তাকিয়ে থাকলো। দুজনেই নিশ্চুপ। নিচে রান্না করা হচ্ছে। একপাশে কয়েকজন মিলে গল্প জমিয়েছে। ইফরা শান্ত দৃষ্টিতে তাকিয়ে দেখছে সব। আর্থর খেয়াল কোথায় জানা নেই। হঠাৎ চেঁচিয়ে উঠল ইফরা। লাশ, লাশ ছোট নবাব, ওখানে লাশ আছে, ওরা পুঁতে দিচ্ছে। আর্থ চমকে উঠল। ইফরা দৃষ্টি সই তাকালো বাগানের দিকে। কিছু নেই। ইফরা ব্যতিব্যস্ত হয়ে উঠল। আর্থ হাতে সিগারেট ফেলে ইফরাকে শান্ত করতে ডাকলো। এরা কি বলছো? কোথায় লাশ? ইফরার শরীর কাঁপছে। গায়ের লোমকূপগুলো হয়তো দাঁড়িয়ে গিয়েছে। বারবার বাগানের দিকে তাকিয়ে ছটফট করছে। আর্ধ তাকে শক্ত হাতে চেপে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করলো, এরা কি হয়েছে বলো তো? কি লাশ লাশ করছো? লাশ, ওখানে লাশ আছে ছোট নবাব। ইফরা পাগলের ন্যায় করতে থাকলো। আর্ধ ধমকে উঠল। এরা স্বাভাবিক হও, তুমি পাগল নও। নিজেকে পাগল প্রমাণিত করো না। ইফরা থেমে গেল। আর্ধ ইফরার দু গালে হাত রাখলো। এরা আমার পাখি, শান্ত হও। ইফরা ফ্যাল করে তাকিয়ে থাকলো। আর্ধ তাকে শান্ত করতে উল্টো ঘুরিয়ে আবার বাগানের দিকে মুখ করিয়ে পড়ল। তাকাও। ইফরার ভয় হলো। আর্ধ তাকে ভরসা দিল। তাকাও এরা। পরিস্থিতি স্বাভাবিক। ইফরা অবাক হলো। আর্ধের হাত ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। আর্ধ পিছু নিল। আট পরে শাড়ির আঁচল মাটি ছুঁয়ে যাচ্ছে। একের পর এক সিঁড়ি পার হয়ে সদর দরজা পার হলো ইফরা। পেছনে দুটির ডাক যেন তার কানেই বাজে না। অরুণিমা ডাকছে। আর্ধ পিছু ছুটে যায়। বাগানে সে দাঁড়িয়ে পাগলের মতো লাশের খোঁজ করছে ইফরা। রেজা রান্নার পাশে ছিল। ইফরাকে দেখে এগিয়ে আসতেই ইফরা অস্থির গলায় বলল, লাশ কোথায়? লাশ? আপনি লাশ নিয়ে যাচ্ছিলেন তাই না? কার লাশ? কাকে মেরেছেন? রেজা অপুজে নাই তাকিয়ে থাকলো। ইফরা রাগান্বিত গলায় চেঁচিয়ে উঠল, কি
কি হলো বলছেন না কেন? লাশ কোথায়? ভয় পেল রেজা। ইফরাকে সে বড়পুরি খানিক ভয় পায়। কাপা গলায় বলল, কিসের লাশ বৌরানী? কিসের কথা বলছেন? কেন নাটক করছেন? এখানেই লাশ ছিল। আপনি আর একজন লাশ নিয়ে আসছিলেন। কোথায় সেই লাশ? আরাধ্য এসে দাঁড়ালো। রেজা ফ্যাল করে তাকিয়ে থাকলো। আসলে তার বুঝে আসছে না আসল কাহিনী। আরাধ্য ইফরাকে শান্ত হতে বলল। ইফরা দিশেহারা আরাধ্যর গেঞ্জি খামচে ধরে কান্নারত গলায় বলল, আপনি বিশ্বাস করুন, এই লোকটা খুনি। সে লাশ নিয়ে বের হয়েছিল। ও যে ওই দিকে মাটি খুঁড়েছে। আপনি আসুন। ইফরা হাত ধরে টেনে নিয়ে যায় আরাধ্যর। রেজা পিছু নেই, তবে যথাস্থানে গিয়ে পুরো থমকে যায় তিনটে মানুষ। মাটি সম্পূর্ণ স্বাভাবিক, কোথাও কোনো অপ্রীতিকর কিছু নেই। ইফরা তবুও অবুঝে নাই, বলল, বিশ্বাস করুন ছোট নবাব, এখানে খোঁড়া হয়েছে। আমি নিজে দেখেছি। আরাধ্য শক্ত হাতে ঘুরালো ইফরাকে। ইরা 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 তাকো আমার দিকে। ইফরাকে নিচের দিকে ফেরালো আরাধ্য। ইফরা যেন আবাল তাবাল বকছে। আরাধ্য রেজার দিকে তাকিয়ে চোখের ইশারা দিল। কোথাও গায়েব হয়ে গেল রেজা। আরাধ্য ইফরাকে বোঝানোর চেষ্টা করো, ব্যর্থ বারবার। মিনিট তিনেকের মধ্যে এক সিঞ্জ হাতে আবারও আসলো রেজা। ইফরা তখনও ছটফট করছে। বেশ সাবধানে ছোট এক স্লিপিং ড্রাগসে ইঞ্জেকশন পুশ করলো আরাধ্য। মুহূর্তে আরাধ্যর বুকে নিতেই পড়ে ইফরার শরীর। শান্ত হয়ে যায় মেয়েটা। রেজা নিঃশ্বাস ছাড়ে। আরাধ্য তাকে চোখ দ্বারা আশ্বস্ত করে। ইফরাকে কোলে তুলে নেয়। প্রায় মধ্যরাত, নিস্তব্ধ পুরো মির পরিবেশ, এমন এক যেন জনমানব শূন্য কোনো পুরনো ভূতের প্রসাদ। বাড়ির সকলেই গভীর ঘুমে। বাইরে হইচই শান্ত হয়েছে। ছেলেরা খেয়ে দিয়ে বাড়ি ফিরেছে। আর তো দোল খাওয়ার চেয়ারে বসে সময় পার করছে। লাইটের মৃদু আলোতে কতগুলো ফাইল ঘেটে চলেছে। প্রতিটি ব্যবসায়িক কাজের হিসাব। বিগত 15 দিনের বেশ লম্বা এক হিসাব। বর্ডারে আসা প্রতিটি মালের হিসাব রেজা আজই দিয়েছে তাকে। ইতিমধ্যে প্রায় 86 লক্ষ টাকার মালের হিসাব ধরা তার হাতে। এসব সাপ্লাই হলে পরবর্তী মাল আনতে আবারও বর্ডার মিশনে যেতে হবে তাকে। আরাধ্য কাজ করছিল। হঠাৎ বেলকুনিতে কিছু একটা বড় শব্দ হতেই উঠতে চায় সে। তার আগে হুড়মুড় করে ঘরে ঢোকে রেজা। আরাধ্য আবারও গিয়ে বসলো। রেজা বেশ সাবধানে আরাধ্যর নিকট এসে আর দুখানা কাগজ ধরিয়ে দিল। এগুলো চেয়ারম্যানের মালের হিসাব। আজ রাজধানীতে পৌঁছেছে যে মাংস আর মশলার প্যাকেট, তার কাগজ। আসলে কি সে সব শুধুই মাংস আর মশলা? আর তো কুটিল হাসলো, সাথে রেজা নিজেও। এই দুয়ের ভেতরেই খবর পড়া বড় তাই। এতে দুই দেহ তবে এক প্রাণ। আরাধ্য কয়েকবার দোল খেলো। রেজা আরাধ্যর গোসলখানায় গিয়ে ছাদ খুলে দুটো মদের বোতল নিয়ে এসে বসলো। রেজা দক্ষ হাতে কিউব মেলে পড়ল। লাশ গুমের কাজ সম্পূর্ণ শেষ করেছি ছোট নবাব। বাকি তিনজনের অবস্থাও বেশি একটা ভালো না। আজকালই হয়তো বাতি নিভে যাবে। আরাধ্য মাথা নাড়ালো। মরতে দেওয়া যাবে না। শালাটা বহুত চাওড়া। নির্বাচনের আগ পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে ওদের। রেজা একটা বোতল এগিয়ে দিল। রেখে লাভ কি? ওই শালারা আমাদের কোনো কাজে লাগবে না। আদবরার দল। আরে বাচ্চা, সব কি লাভলস হিসাব বুঝলে হবে? বাঁচিয়ে রাখ। কাল ডাক্তার আনবি, কয়েকটা ভিটামিন খাইয়ে শক্তি করবি। ওরা আমার তোর উপর দাস। রেজা কিছুক্ষণ চুপ থাকলো। কয়েক ঢোক মাল কিলে নিয়ে লুঙ্গি ভাজিয়ে আবারও আরাম করে বসলো। আইজ ওই মান্দারির সাওয়াল বৌরানীরে দেখলো, আপনি ওরে কিছুই কইলেন না কেন? আরাধ্য হাসলো। কিছু সময় চোখ বুজে চুপ করে বসলো। চিলের শিকার আমি ছিনে নিয়ে ঘরে তুলে নিয়েছে। চিল যদি তা নাই দেখলো, মজা কোথায়? তাও ঠিক। তবে ওই শালায় এত শান্ত কেমনে আছে? আমরা বৌরানীর ঘরে তুলে নিলাম, অথচ বিয়ে ভাঙতে একখান নাটক অবধি করলো না। আমার কেমন হজম হইল না ব্যাপারটা। আরাধ্য শান্ত শ্রোতায় রেজা আবার বলল, বড়সড় এক ছ্যাঁকা খাইলো ব্যাটাটা। এ যৌবনে আর প্রেম প্রীতি আসবে কিনা কে জানে। ওটা প্রেম নয়, লাগানের ধান্দা, বুঝলি? রেজা হো হো করে হেসে উঠল। আরাধ্য দ্রুত তার মুখ চেপে ধরলো, গালি ছুঁড়ে পড়ল। আমার বউ উঠলে তোর বাদরের প্রস্রাব খাওয়াবো বেটা। একে তো শালিটা ঘোল দিতে জান চেঁচে করছে। আরাধ্য সরে এলো। রেজা বাচ্চা নাই মুখে আঙ্গুল ধরে বসে রইল। আরাধ্য বলল, ওই মালের কি খবর বল। রেজা মুখে হাত রেখে ও করছে। আরাধ্য বিরক্ত হয়ে সে মুখ হতে হাত নামিয়ে বলল, কোন মাল ছোট নবাব? পুলিশ। রেজা কিছু সময় ভেবে পড়ল। এ পুলিশ সে পুলিশ নয়। খবর লাগিয়েছিলাম, আত্মীয় স্বজন কোনো পাল্টা নেই ওই শালার। কাজের প্রতি নাকি ভীষণ ন্যায়বান। ওই ডারের রাস্তা থেকে না সরাইলে কেস ডায়রিয়া হয়ে যাবে। লেগে থাক লেগে থাক।
মোটা টাকা বান্ডেল পাইলে ন্যায় নিষ্ঠা পচা পানিতে ডুববে, আর না হলে মানুষ ডুববে। মামলা খতম। রেজা দ্রুত মাথা নাড়ালো। না ছোট নবাব, মামলা তো এত দ্রুত খতম হবে না। বেটা ভাষা পানির মাছলি না গাভীরের মাছলি, এত সহজ না তোরে সটানো। বুঝলাম। ঘরে নীরবতা চলল। আরাধ্য আরও কয়েকবার মদের বোতলে চুমুক দিল। রেজা নেশা চড়েছে। আরাধ্য বলল, বাড়ি ফিরবি আজ? রেজা হুঁশে নেই, মাতাল হয়ে হ্যাঁ না করতে থাকলো। আরাধ্য ওরে দেখে নিয়ে আরও কিছু সময় বসে থাকলো। পুরো বোতল খালি করে ফোন বের করলো। কাউকে একটা কল করে আসতে বলল। বেশি সময় লাগলো না। আরাধ্য হাতে মুখে পানি ছিটিয়ে ঘরে আসতেই দরজায় শব্দ হলো। সে গিয়ে দরজা খুলে বসলো। রইসুল দাঁড়ানো। আরাধ্য বলল, ওর অতিথি ঘরে নিয়ে যা, আজ এখানেই থাকুক। রইসুল মাথা নত করে ঘরে ঢুকলো। সোফায় কাছ থেকে রেজাকে তুলে নিয়ে ধরে বেরিয়ে গেল। আর্ধ দরজা লাগিয়ে বিছানায় এসলো। ইফরার হুঁশ নেই। কাল সকালের আগে তার ঘুম আর ভাঙবে বলে মনে হয় না। আর্ধ মাটিতে হাঁটু ভাঁজ করে বসে ঘুমন্ত মুখটা দেখল। রোজকার মতো আজও এলোমেলো চুলগুলো মুখে এসে পড়েছে। সরিয়ে দিল। 2-4 বার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবারও তাকিয়ে থাকলো। ইফরা ঘুমের মাঝে নড়ল বোধহয়। আর্ধ চোখের কোণে এক ফোঁটা পানি বের হয়ে এসে জমেছে। কেন তা জানা নেই। আঙুলে তা মুছে নিল। একের পর এক ঝামেলা যেন লেগে আছে এই গ্রামে, তবে কোনো সুরাহা নেই। কি হচ্ছে, কিভাবে ঘটছে, সব কিছু মাঝে মাঝে গোলমেল পাকিয়ে ফেলছে কাব্য। একের পর এক অপরাধ হয়ে চলেছে, অথচ অপরাধীর খোঁজ নেই। চেয়ারে হেলান দিয়ে কপাল চেপে সব কিছু ভাবছে ছেলেটা। বড্ড হাঁপিয়ে উঠেছে সে, এটা আন্দাজে পাচ্ছে না অপরাধী একজন নয়, আরও বেশি। কনস্টেবল তিতাস দ্রুত ছুটে এলো। কানে কানে কিছু একটা বলল কাব্যের। কাব্য চোখ মেলে কনস্টেবলকে দেখে নিল। কনস্টেবল তিতাস আটোসাটো হয়ে দাঁড়ালো। কাব্য বিরক্তি দিতে বলল, এ কি তিতাস সাহেব, আপনি দেখি ভয় পাচ্ছেন? তিতাস ঢোক গিলল। মানে কথা শেষ হলো না, তার আগেই আজান খন্দকার এসে চেয়ারে বসলো। কাব্য ভুরুজোড়া কুচকে দেখলো লোকটাকে। পরনে সাদা পাঞ্জাবির উপর মুজিব কোট, হাতে কালো বেল্টের এক ঘড়ি। সিমসাম দেখতে। আজান সালাম দিল। আসসালামু আলাইকুম অফিসার, সব ভালো তো? কাব্য একবার তিতাসকে দেখে নিয়ে চেয়ারে আবার হেলান দিল। আজান কিছুটা মেকি হাসলো। এলাকার খোঁজ খবর কি? পুলিশের কাছে কিছু আছে নাকি? নতুন পুলিশ নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে? কাজ করি বলে যে ঘুমোতে পারবো না এমন নয় খন্দকার সাহেব। আজান মাথা ঝাঁকালো। তা তো বটেই, তবে পুলিশ কতটুকু সতর্ক তা নিশ্চিত হব আমরা চাচার খবরাখবর পেলে তবে। অবাক হলো কাব্য। চট করে সোজা হয়ে বসে বলল, কি বলছেন? আমার চাচা নিখোঁজ, থানায় জিডি করা হয়েছে, তবুও খোঁজই নেই কেন অফিসার? কাব্য যেন চমকালো। চোখে মুখে রাগ নিয়ে তাকালো তিতাসের দিকে। তিতাস শুষ্ক ঢোক গিলল। কাব্য ডাকলো, তিতাস সাহেব। জি জি স্যার। আজান নিচেও তিতাসের দিকে তাকিয়ে চেয়ারে আরাম করে বসলো। কাব্য ধমকে বলল, খন্দকার সাহেব যা বলছেন তা সত্যি? জি জি স্যার। কাব্যটাকে দাঁতে দাঁত চেপে ধরল। তিতাস ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে। এদিকে আজানের যেন বেশ মজা লাগছে ব্যাপারখানা। সে বুঝি ইচ্ছে করেই ব্যতিব্যস্ত করতে এসেছে থানায়, নয়তো বাজিয়ে দেখতে এসেছে। কাব্য মাথা নুইয়ে রাখলো। ব্যাপারটা কিন্তু বেশ মজার। হঠাৎ উচ্চস্বরে হেসে উঠল আজান। কাব্য তিতাসের দিকে ইশারা দিতেই স্থান ত্যাগ করলো সে। আজান ডাকলো, অফিসার। কাব্য তাকাতেই টেবিলের দিকে কিছুটা ঝুঁকে বসলো আজান। একটু মোলাকাত করতে বড্ড স্বাদ জাগলো মনে, চলে এলাম। কাব্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, খুব যদি ভুল না হয় চাচার খবর নেওয়া আপনার মুখ্য বিষয় নয়, ঠিক তো? একদম ঠিক। কাব্য চট করে হেসে ফেলল। গায়ের সাথে লেপ্টে থাকা শার্টের বুকের অংশের বোতাম খুলে দিল। তবে বলুন বিষয়টা। আপনাকে সাহায্য করতে এলাম অফিসার, বলতে পারেন নিজ স্বার্থেই এলাম। বাহ, আমার কপাল খুলেছে বলছেন। খন্দকার সাহেবের বড় পুত্র আমার দিকে সাহায্যের হাত বাড়িয়েছে। আজান মাথা নাড়ালো দুদিকে। তবে আমি সাহায্য করব বলছি, তবে তা কতটুকু গ্রহণযোগ্য ওটা কেবল আপনার উপরেই নির্ভরযোগ্য অফিসার। কাব্য কপাল কুচকে খানিক বিভ্রান্ত মুখে তাকিয়ে থাকলো। একটু পরে আজানের পাশে চেয়ারে এসে বসলো উজান। কাব্য বলল, ভনিতা ছাড়া মূল কথায় আসুন আপনারা।
উজান ফাইলের মতো কিছু একটা ছুঁড়ে ফেলার মতো করে টেবিলে রাখলো। কাব্য একবার ফাইল তো একবার উজানের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি এটা? উজান শার্টের বোতাম খুলে কলারটা পিঠের দিকে নামিয়ে দিল। তারপর চেয়ারের উপর হাত রেখে একটু ভাব ধরে বলল, খুলে দেখুন। বহুদিন পরে আবারও চেয়ারম্যান বাড়িতে পা ফেলেছে মাতব্বর। সকালের দিকে বাগানে হাঁটেন চেয়ারম্যান, নয়তো দেখা যাবে কোনো এক গাছে পানি ঢালছে। মাতব্বর জানে কোথায় গেলে চেয়ারম্যানের দেখা মিলবে, তাই তো সোজা বাগানের দিকে এলো। নিয়ম মাফিক আজও পায়চারি করছে চেয়ারম্যান। পাশেই এক টেবিলের ওপর চায়ের কাপ আর পত্রিকা। মাতব্বর একবার আশেপাশে দেখে নিয়ে ডাকলো। চেয়ারম্যান ঘুরে দেখলো, মাতব্বরকে দেখি মুখে এক হাসি ফুটে উঠল তার। হাত ইশারায় কাছে ডাকলো। এসো শরীফ, এদিকে এসো। শরীফ এগিয়ে গেল। চেয়ারম্যান বলল, শরীর স্বাস্থ্য ভালো শরীফ? তা কি দরকার বলো? তোমার ছুটি ফুরাতে তো বহুত দেরি, হঠাৎ এলে? মাতব্বর মাথা নত করে দাঁড়িয়ে রইল। চেয়ারম্যান ভুরু কুচকে নিয়ে আবার ডাকলো, শরীফ। মাতব্বর হু হু করে কেঁদে উঠল। চেয়ারম্যান কিছুটা চমকালো বটে, তিনি হয়তো এমনটা আশা করেনি। সান্ত্বনা স্বরূপ মাতব্বরের কাঁধে হাত রাখলো। আমি জানি শরীফ, একমাত্র ছেলে হারানোর ক্ষত এত সহজে মিটবার না, তবুও বিধাতার বিধান আমাদের মানতে হবে। মাতব্বর হাতের তালুতে চোখের পানি মুছল। কিছু সময় চুপ থাকলো লোকটা। চেয়ারম্যান টেবিলের কাছে গিয়ে বসে হাঁক ছাড়তেই হাফেজ মিয়া এসে হাজির হলো। চেয়ারম্যান পত্রিকা খুলে বলল, 2 কাপ চা, লগে দুজনের সকালে খাওন। এখানে দিয়া যাও হাফিজ, আইস বরং এখানেই খাই। হাফেজ মিয়া মাথা নাড়িয়ে বিদায় নিল। চেয়ারম্যান পত্রিকা দৃষ্টি রেখে ডাকলো, এখানে বসো শরীফ, নাস্তা আনলে খাইয়া যাবা। মাতব্বরের মুখের ভঙ্গিমা ঠিক বোঝা গেল না, তবুও চেয়ারম্যানের কথা মতো গিয়ে টেবিলে চেয়ার টেনে বসলো। চেয়ারম্যান মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছিলেন। 2008-এর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী প্রার্থী হিসাবে পঞ্চগড় 2 আসনে নুরুল ইসলাম সুজন দাঁড়িয়েছেন। চেয়ারম্যান বেশ মনোযোগ সহকারে হেডলাইন পড়ে নিলেন, যেথায় বেশ বড় অক্ষরে লেখা রয়েছে, সব ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মাঝ নাগাদ নির্বাচনের দিন ঠিক করা হতে পারে। চেয়ারম্যান পত্রিকা রাখলেন। সবে মাত্রই সেপ্টেম্বর শুরু, হাতে আরও অঢেল সময় রয়েছে ভেবে চেয়ারম্যান বললেন, শহরের হওয়া বাতাসের খবর কি কিছু জানো নাকি শরীফ? মাতব্বর আনমনে কিছু একটা ভাবছে। চেয়ারম্যান বেশ কিছু সময় ধরেই খেয়াল করলো ব্যাপারটা। এর মাঝেই খাবার প্লেট হাতে রেনুর মা আর হাফেজ মিয়া এলো। খাবার দিয়ে চলে গেলে হুঁশ আসে মাতব্বরের। মাতব্বর বেশ দুনমনও করলো। একখান কথা কইবার চাই চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান চায়ের কাপে চুমুক দিল। মাতব্বর বলল, আমি একখান জবাব চাই। কি জবাব শরীফ? আমার পোলাডারে গুম করার পেছনে ছোট নবাবের হাত নাই তো চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যানের শান্ত মস্তিষ্ক মুহূর্তেই জ্বলে উঠল। তিনি ধমকে উঠলেন, শরীফ জবান সামলে। মাফ করবেন সাহেব, তয় আমি জানবার চাই ছোট নবাব নাই তো এই কাজে? চেয়ারম্যান কাপ রাখলেন। তোমার কেন মনে হলো ফারহান তোমার পোলারে মারবো? ফারহান যথেষ্ট স্নেহ করতো তারে। মাতব্বর দৃষ্টি নত করলো। চেয়ারম্যান আবার জিজ্ঞেস করলো, কি হইলো কও? তার মানে তোমার পোলা অপরাধী ছিল? চেয়ারম্যান অতিশয় রাগান্বিত। তার রাগান্বিত কণ্ঠ যেন বজ্রে নাই শুনল। মাতব্বর টানল না, কণ্ঠে আরো খানিকটা গাম্ভীর্য এনে বলল, আমারে থামাইয়া লাভ নাই সাহেব, আমার পোলা গেছে, আমার হারাইবার কিছুই নাই, তয় আপনাগোর পাপের গড় পূরণ হইতাছে। কি বলতে চাও তুমি শরীফ? শরীফ বসা ছেড়ে দাঁড়ালো। অতীত ভুলি নাই, অতীতের সাক্ষী আমি। আজ যেই মাইয়া লাগি আপনার পোলা আমার ছাওয়াল মারছে, সেই মাইয়া কি জানে তার মায়ের খুনি আপনি? এক মুহূর্তে থমকে গেল চেয়ারম্যান। মাতব্বর হাসলো, কিছুটা সরে দাঁড়িয়ে আবার বলল, কি হলো সাহেব জানে? ইসমাইলের শেখের প্রথম বউরে আপনি আর খন্দকার সাহেব কতখানি কষ্ট দিয়া মারছেন তা জানে কি? তার মায়ের লাশ এখনো এই বাগানে পচে। জানে কি আপনার রানী গোলাপ পছন্দের কাহিনী? মাতব্বর উচ্চস্বরে হেসে উঠল। জানে না, কিছু জানে না। অতীতের পুরনো বৃদ্ধি হবে, তার কারিগর হব আমি। আমার ছাওয়ালের রক্তের ঋণ রয়েছে সাহেব। চেয়ারম্যান ঘেমে উঠেছে, তবু নিজেকে স্বাভাবিক রেখেই বলল, তুমি নিশ্চিত কি করে ফারহান এসব করেছে?
তোমার ছেলে ধর্ষক আছিল শরীফ। দক্ষিণ গ্রামের কত মাইয়া সে নষ্ট করছে, তাদের মাঝেও তো কেউ করতে পারে। খুন যেই করুক আমি পুলিশে কমু, তয় যদি ছোট নবাব হয় তবে। কেমন করে একটা তাকালো মাতব্বর, তারপর কথা শেষ করেই চলে গেল। কাব্য ফাইল খুলে দেখল গত কয়েক মাসে লোকগুম ও খুনের সব হিসাব, সাথে চোরাই পথে এদেশে ঢোকা সকল অস্ত্রের হিসাব। কাব্য ভীষণ রকমের অবাক হলো। এই ফাইলে যা আছে তার 1/3 হিসাব থানায় নেই। ওই যে হাতে গোনা কয়েকটা কাজের হিসাব। কাব্য আনমনে পড়ল, এই জেলা কি শালার অপরাধীর আস্তানা নাকি মামার বাড়ি? অথচ এত সবের মাঝেই থানায় রিপোর্ট নেই কেন? ভয়ে। কাব্য নিজের দৃষ্টি স্থির রাখলো আজানের উপর। আজান আবার বলল, ক্ষমতাবান অপরাধীকে সকলেই ভয় পায়, এইটা জানেন নিশ্চয়ই। ওই ব্যাপার তেমনই। এত সব কিছু আপনাদের হাতে, অথচ এতদিন থানায় জমা না দেওয়ার কারণ? উড়ান মুখে বাবলগাম চিবুতে চিবুতে বলল, আপনার পোস্টিং এই এলাকায় দেবার কারণ কি জানেন? কাব্য মাথা নাড়ালো। হুম, উড়ান উচ্চ শব্দে হাসলো। আজান উড়ানের হাসি পাত্তা না দিয়ে বলল, উপর মহলে আর্জি জানিয়ে এই এলাকায় পোস্টিং করানো হয়েছে আপনাকে। কাব্যর সত্যি জানা নেই এই কথা। তার পোস্টিং ছিল সিরাজগঞ্জে, তবে হঠাৎ করে পঞ্চগড়ে পোস্টিং পাঠানো হয় তাকে। বেশ ভাবনায় পড়ল ছেলেটা। পঞ্চগড় আসা হয় না তার বহুদিন। মায়ের আদেশেই এই এলাকা ছাড়তে হয়েছিল তাকে। বয়স তখন বেশি না, 10-এর মতো। বাইরের এক দূর সম্পর্কের খালার বাড়িতে থেকে তার বড় হওয়া। কাব্য ভাবনায় পড়ল, আম্মার সাথে এখনো মোলাকাত হয়নি তার, তবে কতকাল গোপনে থাকবে সে জানা নেই। আজান ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, আজ উঠছি অফিসার, পরে আবার হবে। আজান উঠল, সাথে উড়ানের দিকেও ইশারা দিতেই উড়ান এক অভিনব স্টাইলে সালাম ঠুকল। দু ভাই উল্টো ঘুরে যাবার জন্য পা বাড়াতেই কাব্য বলল, খন্দকার বাড়ি আর মেয়ের বাড়ির সম্পর্ক কি? আজানের পা থমকে গেল। সে উল্টো না ঘুরেই বলল, কোনো সম্পর্ক নেই, যা আছে সব কেবল শত্রুতা। তবে সব ইঙ্গিত মীর বাড়ির দুয়ারে। অপরাধ আর অপরাধী খোঁজার দায়িত্ব আপনাদের, আমরা কেবল সাধারণ জনগণ অফিসার। কতটুকু বলেই উল্টো ঘুরে চোখ টিপে দিল উড়ান। আসছি। কাব্যর মুখে এক হাসির রেখা দেখা দিল। দু ভাই বেরিয়ে গেল। কাব্য চেয়ারে গা এলিয়ে চোখ বুজে ডাকলো, তিতাস সাহেব, তিতাস সাহেব। তিতাস এসে হাজির হলো। কাব্য আদেশ দিল, গাড়ি বের করতে বলুন তিতাস সাহেব, বেরোতে হব। রাতের আধারের মাঝে টর্চ হাতে দক্ষিণ পাড়ে ঢুকেছে রেজা। এরফাত সহ মোট 4 জনের একটা দল। সময়টা তখন হবে 12টা নাগাদ। মধ্যরাতে এক মিশনে এসেছে সকলে। যেখানে রাত 8টা বাজলেই গ্রাম অঞ্চলে জনমানব শূন্য হয়ে পড়ে, সেখানে মধ্যরাতে কেউ জেগে থাকার প্রশ্নই ওঠে না। শালের আড়ালে মুখ লুকিয়ে টর্চ হাতে খন্দকার বাড়ি পিছনে বেশ সাবধানে এসে থামল 4 জন। এরপর কিছুটা দূরে দাঁড়িয়ে পাহারায় রইল বাকি 2 জন সহ। রেজা পিছন পথে ঘুরে এসে ঠিক খন্দকার বাড়ির প্রবেশ গেটে এসে দাঁড়ালো। রেজা আশপাশে তাকিয়ে দেখল কোথাও কেউ নেই। অতি সাবধানে গেট লাগানো লাইটের তার কেটে দিয়ে অন্ধকার করলো। তারপর সঙ্গী 2 জনের দিকে তাকালো। ছেলে দুটো এক বস্তা বয়ে এনেছে, বস্তা গায়ে রক্তের দাগ। রেজা চোখের এক ইশারা করলো। টর্চের মৃদু আলোতে সে ইশারা দেখে বস্তার মুখ খুলল ছেলে দুটো। রেজা হাতের টর্চের মুখে চেপে বস্তা হতে এক কাটা মুন্ডু টেনে বের করলো, যার চোখ দুটো যত্নে উপড়ে নেওয়া হয়েছে। চোখ হতে রক্ত গড়িয়ে পড়ছে। রাতের আধারিতে এই দৃশ্য দেখলে যে কারো দম বেরিয়ে যাওয়ার উপক্রম হবে। রেজা মুন্ডুটা মাটিতে রাখলো, তারপর পকেট হতে একটা দড়ি বের করে হাত ইশারায় পেছনে এক ছেলেকে ডাকলো। ছেলেটা এগিয়ে যেতে রেজা মুখের লাইট তার দিকে এগিয়ে দেয়। ছেলেটা লাইট হাতে দাঁড়িয়ে থাকলো। রেজা কাটা মুন্ডুটা দড়িতে বেঁধে নিয়ে খন্দকার বাড়ির প্রবেশদ্বারে ঝুলিয়ে দিল। এরপর বেশ অনেকটা সময় ধরে পায়চারি করছিল। আশেপাশে নজর বুলিয়ে দেখছে বারবার। একবার ধরা খেলে এ গ্রাম হতে যান নিয়ে বেরোনো দায় হয়ে যাবে। তবে লোকে ঠিক যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এরপর পায়চারি করছে ঠিক এমন সময় খন্দকার বাড়ির পাহারা কুকুর এসে সেটাই হাজির হলো। এরপর মূর্তি নেই থমকে দাঁড়ালো, তারপর কুকুরের দিকে তাকিয়ে বেকল হাসলো। হাতের দ্বারা 2-1 হুসহুস করলো। কুকুরটা গেল না। এরপর কপাল কুচকে নিল। রেজার কাজ প্রায় শেষ। কাটা মুন্ডু রক্ত পড়ছে। রক্তে ভেজা বস্তাটা গেটের পাশে রাখবে, ঠিক এমন সময় কুকুরের আওয়াজ কানে এলো তার। রেজা সতর্ক হলো, দ্রুত বস্তা রেখে শালে মুখ পেঁচিয়ে ছুট দিল। পেছনে বাকিরাও। এরফাদের কুকুরে ভয়, বেচারা নড়ার
অবস্থায় নেই। রেজা এসে তাকে টেনে রাস্তার দিকে আনবে, ঠিক তখনই খন্দকার বাড়ির খোলা জানালার ফাঁকগুলি অবেগিয়ে পড়ল এক ঘরে। ঘরটা কার জানে না রেজা, তবে কুকুরের আওয়াজের সাথে কারোর একটা গলা শুনতে পেল। রেজা এরফাদের হাত টেনে এক ছুটে রাস্তায় আসবে, ঠিক তখনই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে শুকনো পাতার ধপ করে পড়ল দুজন। রেজা ব্যথায় কুকিয়ে উঠল। এদিকে পেছনে কেউ আসছে, কয়েকটা পায়ের শব্দ ভেসে আসছে, কানে বাজছে সেই পায়ের শব্দ। এরপর টেনে তুলল রেজাকে। আবারও ছুটল চারজন। আবারও জ্বর এসেছে ইরফার। সারাদিন জ্বরে ভীষণ কাবুসে। আরাধ্য সেই সকালে বেরিয়ে ফিরেছে সন্ধ্যায়। বিছানায় শুয়ে কাঁপছিল ইরফা। আরাধ্য কাছে গিয়ে মাথায় হাত রাখতেই বুঝলো জ্বর এসেছে। সে আন্দাজ করেছিল এমন কিছু, তবে জ্বর মাত্রা অধিক ছিল। আরাধ্য দিশেহারা হয়ে পড়ে। মেয়েটার বয়স কম, একের পর এক ধকলে শরীর ভেঙে পড়ছে। আজ হয়তো ভয়ই জ্বর এসেছে। কিছু সময় ইরফার মাথার কাছে বসে থেকে গিয়ে ডাক্তার এনেছিল। ডাক্তার ওষুধ দিয়েছে। অরুণিমা এসে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে গেছে। এখন গভীর রাত। আরাধ্য বেলকুনিতে দাঁড়িয়ে সিগারেট টানছিল। কাজের চাপ বাড়ছে তার। এরই মাঝে হয়তো কোনো একদিন রাজধানী যেতে হতে পারে। অমাবস্যা রাত, আকাশে চাঁদ নেই। আরাধ্যর ভালো লাগছিল না। বিশাল আকাশের মাঝে ওই চাঁদটা আরাধ্যর ভীষণ প্রিয় হবার একটা বিশেষ কারণ আছে। চারপাশে এত মানুষের মাঝে আরাধ্য যেমন একা, তার কেউ নেই, তেমনি হাজার তারার মাঝে ওই চাঁদটাও একা। দুটো জিনিসই ভীষণ মিল। সন্ধ্যার পর ইফরা ঘুমালে একবার বেরিয়েছিল আরাধ্য। ফিরল খানিক আগে। বেশ দরকারি এক কাজ সেরে এসেছে সে। হাতে পায়ে রক্তের দাগ, রক্ত হাতে সিগারেট ফুঁকছে। বাম হাতের বৃদ্ধা আঙ্গুলটাও কেটেছে কিছুটা। মাথার চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো লাল হয়ে আছে, বিধ্বস্ত লাগছে। ঘুমন্ত মেয়েটা জেগে থাকলে রক্ত দেখলে হয়তো কয়েকশো প্রশ্ন করে বসত। দূরে ঘরটায় আলো জ্বলছে। আরাধ্য আরও কিছু সময় থাকলো নীরব বেলকুনিতে। সিগারেট ফুরিয়ে এলে ওটা ছুঁড়ে ফেলে ঘরে এলো। গায়ে জড়ানো গেঞ্জিটা খুলতে খুলতে সোজা হেঁটে গোসলখানায় গেল। ভরা বালতি হতে পানি নিয়ে এক নাগারে 15 থেকে 20 বার গায়ে ঢাললো। গায়ে থাকা রক্তের ছিটে ছিটে দাগগুলোতে জোরে জোরে সাবান লাগিয়ে ঘষল। প্রায় অনেকক্ষণ পানিতে ডুবে কোমরে তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে এলো আরাধ্য। আলমারি হতে একটা কালো রঙের লুঙ্গি পরে উদাম গায়ে বিছানায় এসে শুয়ে পড়ল। জঙ্গলপথে ছুটে চলেছে চারজন। এদিকে তার পেছনে পুরো প্রায় 10-12 জনের মতো লম্বা এক মশাল হাতে ছুটে আসছে। 1 মিনিটের জন্য থেমে দাঁড়ালে আজ আর বেঁচে ফিরতে পারবে না কেউ। খন্দকারের চালাপেলা পিছু নিয়েছে। গজারি বন, বিশাল বিস্তর গাছ, ঝোপঝাড় পেরিয়ে লাইন ধরে ছুটে চলেছে রেজা, ইরফাত সহ বাকি দুজন। জঙ্গলের পথ বেশ লম্বা। জঙ্গল পেরিয়ে খানিক সামনে গেলেই তবে চকের মাঝে 2-4 খান জনবসতি। রাতের দ্বিপ্রহর চলছে। জঙ্গল পেরিয়ে নিয়ে চকের মাঝে এসে চারজন চার পথে ভাগ হয়ে যায় তারা। পেছনে তখনও মশালের আলো নজরে আসছে। রেজা একবার পিছনে ফিরে নিয়ে ক্ষেতের আইল ধরে ছুটে যেতে থাকে। কিছু দূর যেতেই মাতব্বর বাড়ি আসে। রেজা মাতব্বরের দরজা এসে কয়েকবার ডাকে। দরজা খুলে না, উপায় নেই। আরও দৌড় ধরে সামনে কিছুটা গিয়েই থেমে আশেপাশে তাকায়। একটা বাড়ি। রেজা খুব একটা খেয়াল না নিয়ে ভাঙ্গা টিনে গেট ঠেলে ভিতরে ঢুকে যায়। লুকানো রাস্তা খুঁজে এদিক ওদিক তাকিয়ে প্রথমে টিউবওয়েল পাড়ে ঢুকে যায়। তবে ভাঙ্গাচোরা এ ছাপড়ায় যেন লুকানোর উপায় নেই, বেরিয়ে আসে। এদিক ওদিক আরও একবার তাকিয়ে হাতের বাম দিকের ঘরে গিয়ে দরজা ধাক্কায় সাহায্যের জন্য। রাইসা তখন গভীর ঘুমে। হঠাৎ দরজায় খিলের খটখট শব্দে ঘুম আলগা হলো তার। তবে ভয় পেল না। প্রায় মাঝরাতে জহুরা বেগম এসে জিজ্ঞেস করে মেয়েটা ঠিকমতো শুয়েছে কিনা, কয়েল দিয়েছি কিনা। রাইসা মনে হলো তখন মাঝরাত। আজ সে সন্ধ্যা রাতেই বই পড়তে পড়তে শুয়েছে। এই তো সামনেই তো তার বার্ষিক পরীক্ষা। রাইসা ঘুমো ঘুমো চোখ কষলে একরাশ বিরক্তি নিয়ে দরজা খুলতে খুলতে মৃদু রাগ নিয়ে বলল, উফ আম্মা, প্রত্যেক রাইতে আপনি জ্বালাইবেন না। আরও হয়তো কিছু বলতো, তবে তার আগে মুখে এক শক্ত পুরুষালী হাতের চাপ অনুভব করলো রাইসা। রেজা তার মুখ চেপে নিয়ে ঘরের ভিতর ঢুকেছে। রাইসা ভয় পেয়ে যায়। ভয় পাবার কথা তার। রাতের বেলা এক কিশোরী মেয়ের ঘরে জোয়ানপুলা ঢুকেছে, এ তো ভীষণ ভয়ের। রেজা রাইসাকে নিয়ে ভেতরে ঢুকে খিল লাগিয়ে দিল। রেজার শরীর চাদরে আবৃত। পকেট হতে টর্চ বের করে আবারও জ্বালাতে রাইসা ভীষণ ভীত কণ্ঠে বলল, কি আপনি? রেজা উত্তর করল না। আশেপাশে তাকাতেই বুঝলো মাঝের চাটির বেড়ার ওপারে আরেকটি ঘর। রাইসা কিছু বলবে তার আগে রেজা আবারও চেপে ধরে তার মুখ। আলগোছে গায়ের চাদর নামি নিজের মুখ প্রদর্শন করে রাইসাকে।
টর্চের সাদা আলোতে রেজাকে চিনতে খুব একটা কষ্ট হলো না রাইসার। রেজা তাকে টেনে ঘরের এক কোণে নিয়ে গিয়ে মুখ হতে হাত সরিয়ে বলল। আমায় সাহায্য করো পাজি মেয়ে। রেজা হাত জোর করে বলল কথাটা। রাইসা অবাক হয়ে তাকিয়ে থাকলো রেজার চোখে। রেজার পায়ে গোজ গেঁথেছে, ব্যথায় পা খানা টনটন করছে, মাথার মগজ ঘুরে উঠছে, তার পড়ে গিয়ে হাতও ছুলেছে। রেজা আবার বলল, দোয়া করো পাজি মেয়ে, একটু আশ্রয় দাও। খন্দকারের লোক পিছু নিয়েছে, বেশ বেশ কষ্টে বেঁচেছি। রাইসা ধ্যান ভাঙলো, দৃষ্টি নামিয়ে নিতে চোখ পড়ল রেজা হাতের ক্ষতস্থানে রক্ত ঝরছে। রাইসা দ্রুত রেজার হাত ধরে বলল, রক্ত রক্ত পড়ছে। রেজার হাতের রক্ত গড়িয়ে মাটিতে পড়ছে। রাইসা মাটির দিকে একবার তাকাতেই আরও একবার চমকায়। রেজার দাঁড়ানো জায়গায় রক্ত ভেজা, টর্চের আলোতে ঠিক বোঝা না গেল, তবে ভেজা ভেজা জায়গায় ঠিক খেয়াল করলো সে। রেজাকে নিয়ে চৌকিতে বসালো রাইসা। ঘরের জগে পানি আনাইছিল, বইয়ের টেবিল হতে পানির জগ নিয়ে এলো, অতঃপর নিজের গায়ের ওড়নাটা ভিজিয়ে আলতো ছোঁয়ার হাতে ক্ষত অংশে বালু পরিষ্কার করে দিল। রেজার শরীর কাহিল লাগছে, একে তো ছোটাছুটি, তার উপর ক্ষত। রাইসা বসা ছেড়ে উঠল, পড়ার টেবিলে ডয়ার থেকে স্যাভলন আর ক্রিম জাতীয় কিছু হাতে নিয়ে এগিয়ে এলো। ভাগ্যে সাপা স্যাভলনটা এনে রেখেছিল বলেই ছিল, আজ কাজে লাগছে। রাইসা ভাবলো একটু গরম পানি হলে ভীষণ ভালো হতো, তবে এত রাতে পানি ব্যবস্থা করা অসম্ভব। রাইসা জগের পানিতে স্যাভলন ঢাললো, এক টুকরো কাপড় এনে মাটিতে হাঁটু গেড়ে বসে রেজার পায়ে হাত দিতেই রেজা বাধা দিল। কি করছো পাজি মেয়ে? উঠে এসো, এসবের প্রয়োজন নেই। শুয়ে পড়ুন। এহ। নয় হ্যাঁ, কথা না বলে শুয়ে পড়ুন। রেজা শুনল, রাইসার কথা মতো গা এলিয়ে দিল চৌকিতে। ক্লান্তিতে দু চোখ বুজে নিঃশ্বাস ছাড়ল। রাইসাকে আজ এক বুঝদার মেয়ে মনে হলো রেজার। বড়দের মতো কতটা যত্ন নিয়ে ক্ষত পরিষ্কার করছে মেয়েটা, অথচ অন্য সময় হলে হয়তো মুখ চালিয়ে কতগুলো বকা ছুঁড়ে দিত। রাইসা ক্ষত পরিষ্কার করলো, ঠান্ডা ক্রিম লাগিয়ে দিয়ে জগ নিয়ে টেবিলে রেখে এলো, তারপর অন্যায় হাত মুছতে মুছতে এসে ডাকলো রেজাকে। শুনছেন আপনি? শুনছেন? রেজা চোখ মিলল। রাইসা বলল, খাওয়া হয়নি আপনার, তাই না? রেজা দীর্ঘশ্বাস ছাড়ল। জোহরা বেগম খাবার দিয়ে গিয়েছিল, তবে রাইসা না খেয়েই ঘুমিয়েছে আজ। টেবিল হতে খাবারের প্লেট নিয়ে এসে চৌকির কোণে বসলো। চৌকির নিচ হতে এক পানির বোতল বের করে হাত ধুয়ে ভাত মাখতে ধরে বলল, উঠে বসুন। রেজা উঠতে কষ্ট হচ্ছে। রাইসা প্লেট রেখে তাকে সাহায্য করলো, তারপর পুনরায় আবার ভাত মাখিয়ে এক লোকমা ভাত ধরল রেজার মুখের সামনে। খেয়ে নিন, যদিও ভর্তা ভাত, তবু আপাতত এটুকুই আপনার রিজিক। রেজা ভাত মুখে নিয়ে চিবোতে শুরু করলো। সবসময় তো নিজের হাতেই খায়, এত যত্ন করে কবে কে তাকে খাইয়েছে রেজার মনে পড়ছে না ঠিক। রাইসা ভাত মাখছে, রেজা তাকিয়েছিল, এক পর্যায়ে বলল, তুমি খেয়েছো? রাইসা মেয়েকে হাসলো। রেজা অবুঝে নাই জিজ্ঞেস করলো, খাওনি? রাইসা আরও এক লোকমা রেজার মুখে তুলে দিল, তারপর খুব আস্তে আর শান্ত স্বরে বলল, গায়ে জ্বর আসছে আপনার, খেয়ে শুয়ে পড়ুন। আজানের আগ মুহূর্তে ডেকে দিব, তখন না হয় ফিরবেন। তোমার অসুবিধা করে দিলাম তাহলে? খানি করছেন বটে। রেজা এক দৃষ্টিতে তাকিয়ে দেখলো, ভীষণ বুঝদার লাগছে মেয়েটাকে। কোনো কিছুর প্রতি যত্ন করা হয়তো মেয়েদের শেখাতে হয় না। এই যে কতটা যত্ন নিয়ে রেজাকে খাওয়াচ্ছে রাইসা। আজ রাতের আগে এত শান্ত মুহূর্ত কখনো আসেনি তাদের। রেজার মনে হলো নারীরা তরল পানীয়, এদের যে পাত্রে রাখা হয় তার আকার নেই। তোমায় আজ বড্ড আপন আপন লাগছে পাজি মেয়ে। কিছু বললেন? রেজা মাথা নাড়ালো। রাইসা মানল না কথাটা, সে বিরোধ জানালো, আমি মনে হয় শুনলাম কিছু একটা। পানি খাবো। রাইসা পানির বোতলে সিপি খুলে এগিয়ে দিল। রেজা পানি পান করলো। রাইসা শেষ লোকমা ভাত এগিয়ে দিলে রেজা মানা করলো। আর খেতে চাইছি না। রাইসা জোর করলো না, হাতে ভাতটুকু নিজের মুখে পুরে হাত ধুয়ে নিল। প্লেট রেখে নিজেও পানি পান করে রেজার কাছে এলো, চৌকির বালিশ ঠিক করে বলল, শুয়ে ঘুমিয়ে পড়ুন। তুমি? আমি ঘুমিয়েছি অনেকক্ষণ, এই সময়টুকু বই পড়লে কেটে যাবে, আপনি ঘুমোতে পারবেন। রেজা আর কিছু বলল, সত্যি হয়তো তার একটু বিশ্রামের প্রয়োজন। বালিশে মাথা ঠেকাতেই ঘুম তাকে জড়িয়ে নিল। রেজা ঘুমাতেই রাইসা গিয়ে টেবিলে বসলো, একটা বই খুলে তাতে চোখ বুলাতে শুরু করলো। তবে কিছু সময় যেতেই ধুম জ্বর উঠেছে রেজার। জ্বরের ঘরে উল্টাপাল্টা বকছে। রাইসা ঘুরে তাকালো। লোকটার কি শীত লাগছে?
রাইসা উঠে চৌকির কাছে এলো। রেজার কপালে হাত রেখে বুঝলো ভীষণ জ্বর। রেজা শীতে কাঁপছে। রাইসা বিছানায় থাকা কাঁথাটা তার গায়ে জড়িয়ে দিল। পাতলা ফিনফিনে কাঁথায় কি আর শীত কাটে না। যত সময় করাতে থাকে রেজার জ্বরের পরিমাণ বাড়তে শুরু করলো। লোকটার কষ্ট হচ্ছে, ভীষণ কাঁপছে। রাইসার ঘরে আর কাঁথা নেই। এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল মাটিতে পড়ে থাকা রেজার শালটা। রাইসা দ্রুত ওটাকে তুলে নিল। ধুলো মাটি ছেড়ে এনে যেই না রেজার গায়ে জড়াতে যাবে ঘটে এক বিপত্তি। নিজেকে অনুভব করলো রেজার বাহুটরে। রাইসা হতভম্ব। রেজা ঘুমের মাঝেই আষ্টি পিষ্টে জড়িয়ে নিচ্ছে তাকে। রাইসা বারবার ছাড়াতে চাইছে নিজেকে, লাভ হয় না। পুরুষালীর হাতের বাঁধনের কাছে নিজের শক্তি ফিকে মনে হয়। রাইসা আস্তে আস্তে কয়েকবার ডাকলো, শুনছেন? কি করছেন? ছাড়ুন আমাকে। রেজা ঘুমের মাঝে কি একটা বিড়বিড় করে বলল। রাইসা বুঝলো না। দেখুন, ছাড়ুন আমাকে। রেজা বারবার নিজের বুকের কাছে টেনে নিচ্ছে রাইসাকে। এমন এক পর্যায়ে রেজার বুকের ওপর পড়তে রাইসা মনে হলো এ যেন জ্বলন্ত আগুনে পড়েছে। রেজার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। রাইসা উঠতে চাই, তবে হয় না। সময় কত হলো জানে না রাইসা। ভোর হতে কত দেরি তাও যে আন্দাজ নেই তার। অনেকটা সময় ধরে রেজা বুকে মাথা রেখে পড়ে আছে। উষ্ণ শরীরে ছোঁয় নিজেকে শান্ত করতে চাইছে রেজা। থেকে থেকে তখনও কেঁপে উঠছে। রাইসা নিজেও উপায় না পেয়ে জড়িয়ে নেয় লোকটাকে। এক পর্যায়ে গিয়ে খেয়াল হয় রেজার হাত তার কামিজের কাটা অংশের ভাগগুলি কোমরের অংশে ঘোরপাক খাচ্ছে। উষ্ণ হাতের ছোঁয়ায় চমকে ওঠে রাইসা। কিশোর মেয়ের শরীরের প্রথম পুরুষ ছোঁয়ায় ভীত হয় রাইসা। রেজা হাত এলোমেলো ছুঁয়ে যায় রাইসার উন্মুক্ত দেহের বিভিন্ন স্তর। রাইসা দিশেহারা হয়ে পড়ে, নিজেকে ছাড়তে অনুরোধ করে, দয়া করে হুঁশে আসুন আপনি, নয়তো সর্বনাশ হয়ে যাবে। হুঁশে আসুন। হিয়া মালিক, সর্বনাশ কেমনে ঠেকাবো? রেজা হুঁশে নেই। যে কুটলে নিশ্চয়ই রাইসাকে অসভ্য ভাববে এই লোক। রেজার হাত বিপদসীমা অতিক্রম করে ফেলে। রাইসা বুকে নরম খাজ স্পর্শে ব্যস্ত। মা গো মা, এসব কি করছেন? হি আল্লাহ। রাইসা খামচে ধরে রেজার বুকের মাংস, নখের দাগ বসেছে। রেজা চৌকিতে একপাশে শুয়ে দেয় রাইসাকে। রাইসার নিঃশ্বাস ঘন ঘন পড়ছে। গলার কথাগুলো আটকে গিয়ে মুখ দিয়ে কিছুই বলতে পারছে না যে। ঝড় তোলা স্পর্শে কোথাও হারিয়ে গিয়েছে সে। রেজা নাক ঘষছে রাইসার গলায়। জ্বরে ঘরে এক প্রকার মুখে নিঃশ্বাস টানছে সে। আলতো করে ঠোঁট ছোঁয়াই রাইসার গলায়। রাইসা আবারও ধরা গলায় বলল, আপনি হুঁশে আসছেন না কেন? দেখুন, সর্বনাশ হয়ে যাচ্ছে। শুনছেন? রেজা শুনল না। তার স্পর্শ গাঢ় হতে শুরু করলো। গলে নরম চুমু ধীরে ধীরে কামড়ে পরিণত হলো। রাইসা চোখ খিচে নিল। রেজা রাইসার গলা ছেড়ে তার ঠোঁট দখলে নিল। যে হাতে রাইসা ওষুধ লাগিয়েছে সে ক্ষত তাজা হয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছে। রাইসার ঠোঁট জড়ে কয়েক মিনিট নিজের দখলে রেখে ছেড়ে দিয়ে কার্যসিদ্ধিমত্ত হলো। রাইসা মনে হলো সে মরে যাবে। তীব্র ব্যথায় চোখের কোনা দিয়ে পানি পড়ছে। মেয়েটা কাঁদছে। হঠাৎ হুঁশে এলো রেজা। চারিদিকে ফজরের আজান। উন্মুক্ত শরীরে নিজেকে রাইসার উপর আবিষ্কার করে ছিটকে সরে যায় সে। রাইসা কেঁদে চলেছে। রেজা নিজের অবস্থান দেখে নিয়ে রাগে চুল টেনে বসে রইল কিছু সময়। তারপর ভয়ে ভয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বেশ কষ্টে চৌকিতে ছড়িয়ে থাকা ট্রাউজার আর গেঞ্জি পরে নিল। রেজা মাথায় খাটছে না এখন কি বলা উচিত, কি করা উচিত তার। সে অপরাধী নেই আবারও চৌকিতে বসলো। আসলে বিশ্বাস করো। রাইসা নিশ্চুপ। এলোমেলো কাঁথাটা গলা অবধি টেনে জড়িয়ে নিল। রেজা আবার বলল, দেখো, আমি আসলে খারাপ নিয়তে আসিনি, বিশ্বাস করো। আমার নিয়তে এসবের ছিল না। আপনি নির্দোষ। রেজা অপরাধী নেই মাথা নত করে থাকলো। রাইসা বলল, আজান পড়েছে, এখন আসুন, নয়তো লোকের সামনে কেলেঙ্কারি হয়ে যাবে। রেজা উঠে দাঁড়ালো। মাটিতে পড়ে থাকা কামিজটা রাইসার দিকে এগিয়ে দিয়ে উল্টো ঘুরে গেল। রাইসা কামিজ গায়ে জড়িয়ে উঠতে নিয়েও পড়ে না। রেজা তা দেখে বলল, আমি সাহায্য করব। রাইসা হাত বাড়িয়ে দিলে রেজা খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে সাহায্য করে তাকে। রাইসা উঠে গিয়ে দরজা খুলে আশপাশ তাকিয়ে বাড়ির পরিস্থিতি বুঝে রেজাকে ইশারা দিতে সে ঘর ছাড়ে। তবে যার আগে আরও একবার মাপ চেয়ে সে। রাইসা কিছু বলে না, মুখের উপর দরজা লাগিয়ে দেয়। রেজা ঘুরিয়ে ঘুরিয়ে গেট পার হতে এক মহিলার চোখে পড়ে। মহিলা ফজরের নামাজ পড়তে উঠেছেন। টিউবওয়েলে পানি নেই। রাইসাতে টিউবওয়েলে অজু দিতে আসছিল। তখনই রেজাকে বের হতে দেখে ডাকলেন, কেনা তুমি? রেজা তাহলে উল্টো ঘুরতে মহিলা নাক সিটকায়। তবা তবা, তুমি শামসুলের পোলা না? এই বোর রাইতে এইখানে? মহিলার কথা শেষ করলো না। রেজা এলোমেলো চুল
ঠোঁটে কালো দাগ, সাথে গলার কাছে কামড়ের দাগ দেখে ঘটনা বুঝতে তার আর বেশি দেরি হলো না। তিনি আর কোনো উত্তরের আশা না করে দ্রুত গিয়ে খপ করে রেজার হাত ধরে ফেলেন। তারপর চেঁচিয়ে সব লোক জড়ো করতে লাগলেন। একে একে সব বাড়ির হতে মহিলা পুরুষ বেরিয়ে আসলো। সবার প্রথমে মাতব্বর বাড়ি। এত চেঁচামেচিতে মাতব্বর ও তার বউ বের হয়ে রেজাকে দেখলো। রেজা ঘটনা বুঝতে সময় লাগলো। যতক্ষণে সে নিজেকে বাঁচাতে কিছু বলবে ততক্ষণে মহিলা গলা ছিঁড়ে বলল, এই দেহ দেহ ইসমাইলের ছোট মাইয়ার লাং ধরছি। আমি নিজ চোখে দেখছি এই স্যাংরারে ইসমাইলের মাইয়ার ঘর থাইকা বাইর হইতে দেখছি। দেহ তোমরা। গেটের সামনে চেঁচামেচি যেহেতু জোহরা বেগম আর ইসমাইল শেখের ঘুম ভেঙে গেল। দরজা খুলে বেরিয়ে তারাও বাহিরে আসতেই এত চেঁচামেচি আর মহিলার কথা শুনে পুরোই থমকে গিয়েছে। মহিলা আবার বলল, ও জহুরা, বড়ডার রূপ দেখাইয়া তলে তলে বুদ্ধি কইরা রাজার ঘরে দিয়া ছোটডারে দিয়া কি ব্যবসাখানা খুলছ নাকি? এই যে তোমার মাইয়ার লাং ধরছি, দেহ দেহ তোমার মাইয়ারে উদাম কইরা খাইয়া বাইর হইছে। জোহরা বেগম যেন কোনো স্বপ্ন দেখছেন। তার হাত পা কাঁপছে, বরফেনায় জমে গিয়েছে যেন। একজন ছেলে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আপনি নিজের চোখে ঘর হইতে বাইর হইতে দেখছেন চাচি? মহিলা রেজার হাত আরো শক্ত করে চেপে ধরল। একরাশ আত্মবিশ্বাসের সাথে বলল, দেখছি বইলাই দৌড়ছি। আমি অজু দেওয়ানের লাইগা ইসমাইলের টিউবল পারে যাবার লাগি গেটে আইছি। দেখি ইসমাইলের মাইয়ার পোলারে গড় হাতে বাইর কইরা দিতাছে। আমার কথা বিশ্বাস না হয় দেহ পোলাডার গাড়ে দেহ রাইতে আকামের চিহ্ন। সেমরি কামরায় দাঁত বসায় দিছে। রেজা দ্রুত গলায় হাত রেখে ঢাকতে চাইল। মহিলা এক তোলা থুতু মাটিতে ছুঁড়ে মেরে, সি 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 জহুরা, থু, বাড়ির মধ্যে এইসব খারাপ কাম চালাও তুমি, তাও নিজের মাইয়া দিয়া। এতক্ষণে মাতব্বর এগিয়ে এলেন। রেজার অবস্থার দিকে দেখে নিয়ে গেটের কাছে এলো। জোহরা বেগম তখনও নিশ্চুপ। মাতব্বর বলেন, এইসব কি জৌরা, তোমার মাইয়া কই? জোহরা কথা বলে না। আবারও মহিলা গলা ছাড়ে, এই কেউ এইডারে দৌড়ে আমি ওই নটিরে বাইর কইরা আনি। দুজন ছেলে এসে চেপে ধরল রেজাকে। জ্বরে চোখ দুটো লাল রেজার, শরীরটাও টলছে। ছেলে দুটো ধরতেই মহিলা গেটের কাছে এসে বলল, সইরা খারান মাতাব্বর সাহেব, আমারে যাইবার দেন। মাতব্বর সরে গেল। মহিলা জোহরাকে পাত্তা নিতেই গটগট করে বাড়ির দিকে হেঁটে গেল। রাইসা ঘরের সামনে এসে জোরে জোরে কপাটে বাড়ি দিয়ে ডাকলো, এই সেমরি বাইর হ কইতাছি। সারা রাত লাং লইয়া ফুর্তি কইরা এখন ঘুমাও। নষ্টা সেরি, দৌড় খুল নটি। রাইসা দরজা খুলছে না। মহিলা আরো জোরে জোরে দরজা ধাক্কালো। বাড়িতেও দরজা ভেঙে ফেলবে এক পর্যায়ে এসে দরজা খুলল রাইসা। ব্যথায় পেটে হাত চাপানো, তার চুল এলোমেলো, ঘাড়ের দিকে পরপর 3 থেকে 4টা দাগ। মহিলা রাইসাকে পাশ কাটিয়ে ঘরে যায়। রাইসা বুঝলো না কি হচ্ছে, সে ডাকলো, আরে চাচি, কি করছেন? মহিলা চৌকির কাছে এসে দাঁড়ালো। কাঁথা সরিয়ে চাদর দেখলো। সন্দেহ আরো গাঢ় হলো তার। চাদরে ছপ ছপ রক্তের দাগ। মহিলাকে ঠেকাইকে তেড়ে এসে রাইসের চুলের মুঠি ধরে এনে ছুঁড়ে ফেললো সবার সামনে। রাইসের বুকে ওনা নেই, পুরো পাড়ার সামনে ইজ্জতে কাদা ছোড়াছুড়ি হচ্ছে তার। এই দেহ দেহ সবাই আমার কথা খান, কত সত্য দেহ। আরো প্রমাণ লাগে? সেমরির বিছানা দেহ রক্তের দাগ লাইগা রইছে। সি সি সি, কি নষ্টামি। রাজা লজ্জায় মরে যেতে ইচ্ছে হলো। এতগুলো মানুষের সামনে এমন বেইজ্জতি কোন পাপের ফলন? বড্ড জানতে ইচ্ছে হলো তার। কলঙ্ক, এই একটা জিনিসের বড্ড ভয় ছিল তার আপার। আজ আপারে বড্ড মনে পড়ছে তার। রাইসা মাঠে খামছে ধরলো, আস্তে করে ডাকলো, আপারে। ভোর রাতেই যে শোরগোল শুরু হয়েছে, বেলা বাড়ার সাথে সাথে তা আরও বৃদ্ধি পেয়েছে। ছেলেপুলেরা এসে রেজাকে চেপে ধরে এক গাছের সাথে বেঁধেছে প্রথমে। একে অসুস্থ শরীর, তার উপরে সব কাহিনী। রেজার শরীর আরও নিয়েতেই পড়েছে। জোহরা বেগম এসে মেয়ের গালে পরপর কয়েকটা চড় থাপ্পড় মেরে মাটিতে বসে কাঁদছেন। ইসমাইল শেখ নিশ্চুপ। এত বড় অঘটন সামলানোর কোনো উপায় দেখছেন না। মাতব্বর চেয়ারে বসে পান চিবুতে চিবুতে বলেন, সব সাকিব প্রমাণ দেখা যা আন্দাজ হইল ওলামাইয়া কুকামে লিপ্ত হইছে এই ঘটনায় 100 ভাগ খাঁটি। তাই সালিশ ডাকা হোক, বাকি ঘটনা সালিশেই জানা যাইব। এই কেউ গিয়া চেয়ারম্যান সাহেবের কানে খবর দে, আইজ 3টার সময় এটার বিচার বসব।
ততক্ষণে পোলামাইয়াডারে এক দড়িতে বেঁধে রাখ। খন্দকার বাড়িতে কান্নার রোল পড়েছে। আব্বাস খন্দকারের কাটা মুন্ডু আর খণ্ড বিখণ্ড দেহের টুকরোগুলো খন্দকার বাড়ির উঠোনে পাটির উপর বিছিয়ে রাখা হয়েছে। সাবিনা খন্দকারের গলা ছেড়ে চেঁচিয়ে কাঁদছেন। খোলা আকাশের নিচে কান্নার আওয়াজ যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। স্বামী নিখোঁজ হবার পর থেকে নাও খাওয়া ভুলে সারাদিন জায়নামাজে বসে প্রার্থনা করেছে লোকটার জন্য। শেষে লোকটা ফিরল, তবে এ ফেরা তার শেষ ফেরা। লোকটা আর তাকে ডেকে বলবে না, সাবিনা আমি আইসি ভাত পারো, সাবিনা বর্ষ দেখি এক লগে খাই, সাবিনা আইস কিন্তু জব্বর কইরা মাংস পাকাই বা ভাই, আমি জামাই জোড়া উড়ান সবাই মিলে দুপুরে জমাইয়া খাউন দিমু। তাইবা লাশের পাশে বসে বারবার ডাকছে।